বিকাশ, বিকাশ, আরে কোথায় ভাই? আরে দীপক, আরে কেমন আরে আছিস তুই? ভাই তুই? আরে আরে ভাই এটা- আমার বাড়িতে একটু চিনি শেষ হয়ে গেছে, একটু কি পেতে পারি? হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বস বস হ্যাঁ, বস হ্যাঁ, বস, বসছি। আমি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই নে ভাই তোর চিনি। থ্যাংক ইউ ভাই। আর বল কেমন চলছে? ব্যাস আর কি চলবে ভাই। ভাই মার্কেটে একটা নতুন ভিডিও এসে গেছে, দেখাবো তোকে। আচ্ছা এই দেখ, দারুণ মজার না? দেখতে পাচ্ছিস? কি ঠিক বললাম তো? এই সরা তো, তুই তুই ভাই এইসব জিনিস আমাকে দেখাবি না তো প্লিজ, তুই একাই দেখ, আমার ভাল লাগে না। আরে ভাই একবার ভালো করে তাকিয়ে দেখ, দেখ না। না ভাই প্লিজ আমাকে পড়াশোনা করতে দে, তুই একাই দেখ ভাই এসব। তুই না সত্যি একটা অদ্ভুত ছেলে। আরে এবার অন্তত বড় হয়ে যা, কতদিন বাচ্চা থাকবি তুই জানিস? বড় হওয়ার জন্য না এইসব জিনিস দেখতে হয় ভাই, যেমন আমি বড় হয়ে গেছি, বুঝতে পারছিস? একবার মন দিয়ে দেখ না। তুই বড় হয়ে গেছিস তো ঠিক আছে, আমি বড় হতে চাই না। আর ভাই তুই না আমার সাথে এরকম ভাবে কথা বলবি না, আর এইসব জিনিস আমাকে দেখাবি না, আমার পছন্দ না। যখন দেখি মেয়ে আর এই নোংরা ভিডিও, ভাই এইসব ছাড়া কি তুই কিছু ভাবতে পারিস? এই ভাই, হ্যাঁ তুই ওইভাবে কি দেখছিস? তুই বাড়ি যাবি তো এখন? হ্যাঁ হ্যাঁ, ব্যাস যাচ্ছি তো। আচ্ছা শোন, এই আমাকে বল না, এই মেয়েটা কে? এ আমার বৌদির বোন বিজলি। কিছু মাস আগে রোড অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা গেছে। ও সো স্যাড ভাই। তুই তো জানিস যে আমার বৌদি প্রেগনেন্ট, তাই বাপের বাড়ি গেছিল, তাই ওরা বাড়ির কাজের জন্য এখানে ওকে রেখে দিয়ে গেছে। ওকে। বাই দ্য ওয়ে, তুই এইসব কেন জিজ্ঞেস করছিস? আরে না না, এমনি বাড়িতে অচেনা একজনকে দেখলাম তাই জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করাও আচ্ছা। যাবে না নাকি? নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি কাজ করতে কে আসে ভাই? মানতেই হচ্ছে। এই মেয়েটা সত্যি প্রশংসা করা উচিত, খুবই বুদ্ধিমতী আর খুব ভালো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। দেখ মেয়েটা কিভাবে একাই সব সামলাচ্ছে, কি বলবো, ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, সব কিছু, সব কাজ একাই করে। দেখতেই পাচ্ছি ভাই। ভাই মেয়েটা না বৌদির কমতিটা একটু ফিল করতে দেয় না। এরকম যদি আমার জীবনেও কেউ থাকতো। হ্যাঁ, তুই কি কিছু বললি? না না, কিছু না। চল চলি আমি। হ্যাঁ চল, ভালো থাকিস। চল ঠিক আছে, খেয়াল রাখিস Okay. নিজের। আর হ্যাঁ, হ্যাঁ। সুগারের জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ চলি, বাই। বিজলি, তুমি? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি প্রথমবার তোমাকে দেখেই তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে বসে আছো। একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছে। ও বিজলি, তুমি সত্যি আমায় পাগল করে দিয়েছো। তোমাকে প্রথমবার দেখার পর থেকেই আমার মাথা সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু তোমার জন্য বিজলি, শুধু তোমার জন্য। ওফ বিজলি 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 বিজলি, তুমি সত্যি আমাকে পাগল করে দিয়েছো। যেমন তোমার নাম না বিজলি, তেমনই তোমার ফিগার বিজলি। ও বিজলি বিজলি। বিকাশ, এই যে কফি। সাবধানে, খুব গরম কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। তুমি সত্যি না আমার খুব খেয়াল রাখো। কেন রাখবো না? দিদি থাকলে এগুলো তো নিশ্চয়ই করতো, তাই দিদির বদলে আমি দেখাশোনা করছি তোমার।
কফিটা খুব ভালো বানিয়েছো তুমি। থ্যাংক ইউ। একটা কথা বলবো, ওই যে দীপক আছে না আমার বন্ধু, ও তোমার ব্যাপারে খুব জিজ্ঞেস করছিল, বলছিল যে তুমি খুব ভালো। এক মিনিট, দীপক? কে দীপক? আরে ওই দীপক, ওই কালকে এসেছিল না বাড়িতে ওই চিনি নিতে, পাশেই তো থাকে। আচ্ছা, ওই ছেলেটা দীপক। ও, তোমরা দুজনে বন্ধু? কি বলছিল দীপক? এইটাই যে তুমি এই বাড়িটা খুব ভালোভাবে সামলাচ্ছ, আজকালকার দিনে কে করে কারোর জন্য, তাই না? আচ্ছা, আর আচ্ছা, তুমি পড়াশোনা করো, আমি কিচেনের দিকে গেলাম। আচ্ছা, তুমি কোচিং এ যাবে বলছিলে না? লেট হচ্ছে না? ও শিট 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 শিট, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আমি 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 পড়তে যাচ্ছি এখন। ঠিক আছে। তুমি বাড়ি খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই। এই কফিটা তাহলে শেষ করে যাই। বাই 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 সাবধানে। বাই। দীপক বাবু দেখে বাচ্চা মনে হয়, কিন্তু আসলে নও। দীপক, তুমি? হ্যালো বিজলি, কেমন আছো তুমি? হ্যালো, আমি ভালো আছি। বিকাশ তো নেই, কোনো কাজ ছিল? হ্যাঁ, কাজ তো ছিল, কিন্তু এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই, এসো, বসো। থ্যাংক ইউ। জল আনছি আমি। এই যে জল। থ্যাংক ইউ। তবে বিকাশ আমাকে বলল যে তুমি নাকি বৌদির বোন। বৌদির শরীর এখন কেমন আছে? শরীর ঠিক আছে, কিন্তু পুরোপুরি সুস্থ নয়, তাই তো দিদি আমাকে এখানে পাঠিয়েছে বাড়ি সামলাতে। হ্যাঁ, আমি জানতে পারলাম যে তুমি বাড়িটাকে খুব সাজিয়ে গুছিয়ে রেখেছো। বিকাশ কিন্তু খুব প্রশংসা করে তোমার। আর তুমি? আমি হুম। আমি তো এত ভালো মেয়ে এর আগে কোনোদিন দেখিনি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি এত সুন্দরী মেয়ে আমার জীবনে এর আগে কোনোদিনও দেখিনি। আচ্ছা, আর বিকাশও তো বলে যে তুমি নাকি এই বাড়িটাকে কত যত্ন করে রেখেছো। তোমাকে যতই প্রশংসা করবো না, সেটা কমই হবে। আচ্ছা, তো তুমি বলতে চাইছো যে তুমি আমার মতো আগে কাউকে দেখোনি? না, সত্যি আমি তোমার মতো মেয়ে সত্যি কোনোদিনও দেখিনি। আচ্ছা, তবে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, করো। মানে তুমি যদি কিছু না মনে না, করো না, তো বলো। আমরা ভালো বন্ধু হতে পারি? কি হলো, আমি কি কিছু ভুল বললাম নাকি? না, কিচ্ছু ভুল বলনি। দীপক, তুমি এখনো অনেক ছোট, আমার বন্ধু হওয়ার যোগ্য হওনি এখনো, অনেক ছোট তুমি। দীপক, তুমি এখনো অনেক ছোট, আমার বন্ধু হওয়ার যোগ্য হওনি এখনো, অনেক ছোট তুমি। বিজলি, আমি কিন্তু বাচ্চা নই। আমি তোমাকে এমন কিছু করে দেখাবো যে তুমি সারা জীবন ধরে মনে রাখবে। ব্যাস, শুধুমাত্র একটা সুযোগ। যেই দিন সেই সুযোগ আমি পাবো, সেই দিন তুমি বুঝতে পারবে বিজলি, বাচ্চা নই, আমি অনেক বড়। তুমি যা ভেবেছো তার থেকে অনেক বড়, অনেক বড়। বিজলি বিজলি বিজলি, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। তোমাকে আমি তো নিজের করেই ছাড়বো বিজলি, তার জন্য আমায় যাই করতে হয় আমি করব। এখন তো শুধু তোমার সঙ্গে একটু মজা করতে চাই।
দীপক, এসো, ভিতরে এসো। হুম দীপক, কি ব্যাপার? লুকিং গুড। হ্যাঁ, সত্যি বিজলি একদম স্মার্ট লাগছে। খুব ভালো। তোমার কাছে আজ আমি কিছু চাইতে এসেছি। তুমি যখনই আসো কিছু না কিছু চাইতেই আসো। আচ্ছা, আজ কি চাইতে এসেছো বলো? আমি আজ তোমার কাছে অন্য কিছু চাইবো। আচ্ছা, কি এমন চাইবে বলো? তুমি আগে তোমার চোখ বন্ধ করো। না। প্লিজ করো না। আচ্ছা ঠিক আছে, বলো। চাও? দীপক, সাহস হয় কি করে? হ্যাঁ, ইস, কি মনে করো তুমি নিজেকে? এটা কি করলে তুমি? তোমাকে আমি কি ভাবতাম আর তুমি এটা কি করলে দীপক? যাও, বেরো এখান থেকে। বিজলি দীপক, বেরো, যাও। এটা 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 কি করলাম আমি? আমার এভাবে দীপককে চড় মারা উচিত হয়নি। ইস, কাজটা ঠিক করিনি আমি। দীপক তো খুবই ভালো। আমি না এক্ষুনি দীপকের কাছে গিয়ে দেখা করে ক্ষমা চেয়ে নেবো, আর ও আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, দীপক তো খুব ভালো। দীপক, দীপক কোথায় তুমি? কি হয়েছে? কোনো দরকার নাকি? তুমি এখনো আপসেট? তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আচ্ছা দীপক, আমার দিকে তাকাও, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বললাম তো কথা বলবো না। ক্ষমাই তো চাইছি, আমার দিকে দেখো না, আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও প্লিজ। দীপক, আচ্ছা প্লিজ ক্ষমা করবে না তো? না। ঠিক? হ্যাঁ, করবো না। দীপক, এই দেখো, আমাকে আমাকে দেখো। এই জন্যই তো আমি তোমার জন্য পাগল হয়ে যাই। আচ্ছা, হুম। হে ভগবান, এসব কি দেখলাম আমি? থ্যাংক গড এটা সত্যি নয়। দীপক, যাক বাবা, এটা স্বপ্ন ছিল। বিজলি মেসেজ করেছে, আবার সরি লিখে পাঠিয়েছে। আমি তোমাকে তো নিজের করেই ছাড়বো। এবার দেখবো তুমি আমার থেকে দূরে থাকো কি করে। আরে আরে বিজলি, তুমি এসো না। তুমি তো আমাকে একেবারে সারপ্রাইজ করলে। বসতে বলবে না আমাকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বসো না, প্লিজ প্লিজ। ঘরটা তো বেশ সুন্দর দীপক। তুমি এখানে একাই থাকো নাকি ফ্যামিলিও আছে? আপাতত আমি এখানে একাই থাকছি, কিন্তু খুঁজছি যাতে আমার সঙ্গে কাউকে এখানে রাখতে পারি। আচ্ছা, দীপক, আসলে না আমি ক্ষমা চাইতে এসেছি। মানে আমি যে ভুল করেছি সেটা ইন্টেনশন সেটা ছিল না, হঠাৎ করে করে ফেলেছি। আরে ইটস ওকে বাবা, সুন্দরী মেয়ের মুখে সরি বলাটা একদমই মানায় না। ওকে, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? অবশ্যই। রুমটা একটু ছোট, তবে আপাতত এটা দিয়েই কাজ চলে যাচ্ছে। না দীপক, ঘরটা খুব সুন্দর, আই লাভড ইট। কিন্তু তোমার থেকে সুন্দর নয়।
কয়েকটা সেলফি তুলে নি? না না, আরে বাবা, ফার্স্ট টাইম একসঙ্গে রোম্যান্স করেছি, তার তো কিছু মেমোরিও থাকা উচিত আমাদের কাছে। হ্যাঁ কিন্তু ফটো কেন? প্লিজ শোনা, শুধু আমার জন্য। কেউ দেখে ফেললে? এটা আমার মোবাইল, কোনো নিউজ পেপার নয় যে যে কেউ দেখে নেবে। হ্যাঁ কিন্তু তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, এই ফটোগ্রাফস সেফই থাকবে, ট্রাস্ট মি। সত্যি? শিওর, প্রমিস। আর আমি তো একাই থাকি না, তোমার কথা মনে পড়লেই আমি ছবিগুলো দেখে নেব। আচ্ছা, মনে পড়লে আমি তো আছি, আমাকে একবার ডেকো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তাও শোনা প্লিজ, শুধু 2-4টে ছবি। ঠিক আছে। স্মাইল। আরে বিজলির ফোন বাজছে। বিজলি কোথায়? বিজলি! দীপক আর বিজলির ছবি, আর সেটাও বিজলির ফোনে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বিজলি এরকম কাজ করতে পারে। আরে বিশ্বাস তো আমারও হচ্ছে না যে দীপক এরকম কাজ করতে পারে। না দাদা, দীপক তো এরকমই, শুরু থেকেই ও এরকম। ওই শয়তানটা প্রত্যেকটা মেয়ের দিকে এরকম খারাপ চোখে তাকায়। ওর ক্যারেক্টার প্রথম থেকেই খারাপ ছিল, কিন্তু বিজলি এরকম একটা কাজ করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না দাদা। ভাই, বিজলির সাথে কথা বলতে হবে। হ্যাঁ দাদা, আমি দেখছি। বিজলি, তুমি এরকম কাজ করতে পারো আমি সত্যি আশা করিনি। বিকাশের বন্ধুর সাথে তুমি এরকম একটা কাজ করলে। ছি! না, আমি আসলে আসলে আমি কি, এটা আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নেমে যেতে পারো, আর সেটাও কার জন্য? সেটাও ওই ক্যারেক্টারলেস দীপকের জন্য। আরে 1 নম্বরে ক্যারেক্টারলেস ছেলেও, আর তার সাথে তুমি এরকম কাজ করলে। একটুও লজ্জা করলো না তোমার? আরে দাদা, কেমন আছেন আপনি? আজকে আপনি বাড়িতে? কি ব্যাপার, আজ তো পুরো পরিবার একসঙ্গেই দেখছি। হ্যাঁ, আজকে কোনো পার্টি টাটি হচ্ছে নাকি? আরে বিজলি, কেমন আছো তুমি? আজকে না তোমার হাতের 1 কাপ কফি খেতে খুব ইচ্ছে করছিল। 1 কাপ কফি তো খাওয়া উচিত, কি দাদা? চুপ করো তুমি দীপক, তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। আজকের পর তোমার মুখটাও দেখাবে না আমাকে। আমি কিছু ভুল বললাম চলে নাকি? যাও এখান থেকে। আরে কিন্তু কি হয়েছে সেটা চলে তো যাও। বলবে। বিকাশ, দাদা। দীপক, চলে যা এখান থেকে, চলে যা। শালি আমাকে চড় মারল। কি মনে করে কেউ নিজেকে? দাঁড়া, তোকে তো এবার আমি শিক্ষা দেব। অনেক হয়েছে তোর নাটক। আমার কাছে তোর ফটোগ্রাফস আছে। এবার এসছে লাইনে। ছবি তো নিশ্চয়ই পেয়ে গেছো, আর তুমি তো খুব ভালো করেই জানো আজকাল এরকম ছবি কত তাড়াতাড়ি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তুমি কি ভাইরাল হতে চাও? দেখো দীপক, তুমি পাগলামি করো না। তুমি যে এত নোংরামি করবে, এত নোংরা চিন্তা ভাবনা আমি স্বপ্নেও ভাবিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে? আমার মাথা একদম ঠিক আছে। তুমি যে চটটা আজকে আমাকে মেরেছো না, সেটা মেরে একদম ঠিক করনি। ভুলটা কি ছিল আমার? হ্যাঁ, যে তুমি আমার গায়ে হাত তুললে? সবার সামনে তো তুমি আমাকে মেরেছো, এটা তো সত্যি।
শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি কোনোদিনও ভাবিনি যে তুমি এত নোংরা কাজ, এত নোংরা মনোভাব, এত নোংরা কাজ দীপক। আমি শুধু নোংরা ভাবি না, আমি নোংরা কিছু করতেও পারি। তাই এটাই সবচেয়ে ভালো হবে, আজ দুপুর 3টের মধ্যে তুমি আমার কাছে চলে এসো আর আমাকে খুশি করো। তা না হলে জানোই তো, আমি তোমার এই ছবিগুলো সব জায়গাতে ভাইরাল করে দেব, তাও শুধুমাত্র একটা ক্লিকে। এবার তো তোমাকেই ভেবে দেখতে হবে তুমি কি করবে। তুমি আসবে নাকি তুমি ভাইরাল হবে, সেই ডিসিশন তোমার হাতেই ছাড়লাম। ওকে, বাই। দীপক, কি হলো, খুব আপসেট লাগছে? এবার আমি যাই, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তবে পরের বার যখন ডাকবো চুপচাপ চলে আসবে। তুমি তো তুমি- জানো তা না হলে কি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ডাকলেই আমি চলে আসবো। গুড গার্ল, যাও। বুলবুল পাখি এখন আমার কাছে বন্দি, কোথাও উড়ে যেতে পারবে না। আর যদি যায়ও তো আমায় পাখনা দিয়ে যেতে হবে, মানে এটাই, ও গেলে ওকে ওর জীবন দিয়ে যেতে হবে। দীপক আমাকে ফটোগুলো কেন পাঠিয়েছে? হ্যালো, হ্যাঁ দীপক, আমি সময় মতো চলে যাব। হ্যাঁ, আর আমাকে ফোন করো না, আমি ঠিক চলে যাব। দীপক, 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 আমি চলে এসেছি। দীপক, দীপক, এটা কি করলো? আমি ফেসে যাব না তো? দীপক, দীপক, আরে বিকাশ, কেমন আছিস? দীপক। আরে বস না, বস না, বস। হ্যাঁ ঠিক আছে। শয়তান কোথাকার। দীপক, তুই বিজলিকে ব্ল্যাকমেল করে ভালো কাজ করিসনি। প্রথমে তুই ওর সাথে খারাপ কাজ করলি, তারপরে তুই ওকে ব্ল্যাকমেল করতে শুরু করলি।
আরে ভাই, আমি বিজলিকে পছন্দ করি, সেটা আমি দেখতে পাচ্ছিলাম না যে কেউ ওকে ডিস্টার্ব করুক। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন। জয় হিন্দ। শ্বশুর শাশুড়ির জন্য জল খাবার বানাতে হবে, তো লেট হয়ে যাচ্ছে। আরে ওরা তো গেছে মন্দিরে, ফিরতে ওদের অনেক সময় লাগবে। ওদের খাবারের আগে আমার খাবারটা তো হয়ে যাক। হুম 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 হুম। নমস্কার, আমি রানী চ্যাটার্জি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে। এই সুগন্ধ, এই সুগন্ধই তো আমাকে এতদিন ধরে পাগল করে রেখেছে। ছাড়ো না, কষ্ট হচ্ছে তো। আচ্ছা, ভালোবাসাতে একটু কষ্ট সহ্য করতেই হয়। আফটার অল আই এম ইওর হাজব্যান্ড, কে ঠিক কিনা? আমার এটুকু অধিকার আছে নিশ্চয় তোমার ওপর। ভালোবাসা তো ধীরে সুস্থেও হয়। আমি ওইসব ধীরে সুস্থে প্রেম করতে পারি না। যখনই তুমি দেখি আমার ইচ্ছা হয় খেয়ে ফেলি তোমাকে। শ্বশুর শাশুড়ির জন্য জল খাবার বানাতে হবে, তো লেট হয়ে যাচ্ছে। আরে ওরা তো গেছে মন্দিরে, ফিরতে ওদের অনেক সময় লাগবে। ওদের খাবারের আগে আমার খাবারটা তো হয়ে যাক। হুম 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 হুম। আরে ভাই, শিট। হ্যালো, হ্যাঁ আচ্ছা আজই ঠিক আছে, ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, বেরোচ্ছি আমি এক্ষুনি। চল রাখ, ওকে ওকে ওকে। কে ফোন করেছিল? আচ্ছা ওসব কিছু নয়, আমার প্রপার্টি ডিলার বন্ধু। প্রপার্টিটা ডিল করার জন্য আমাকে যেতে হবে ব্যাস। আচ্ছা শোনো, আমি কালই ফিরে আসবো, আর মা বাবাকে এই ব্যাপারে কিছু বলবো না, ঠিক আছে? কিন্তু ওদের কেন বলবো না? তোমাকে যতটা বলা হচ্ছে ঠিক ততটাই করবে। আমাকে এত প্রশ্ন করার তোমার কোনো দরকার নেই। যত দিন যাচ্ছে মাথায় উঠে পড়ছে। মহিলাদের জীবন সবসময় তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের সেবা করতে গিয়ে কেটে যায়। কিন্তু কোনো মহিলা যদি এমন স্বামী পায় যে তাকে শুধুমাত্র ব্যবহার করার বস্তু ভাবে, তাহলে সেই মহিলার মনে কি চলতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। সরিতা ওর স্বামীর কাছে একজন আদর্শ স্ত্রী, কিন্তু কি রোহিত ওর জন্য একজন আদর্শ স্বামী ছিল?
হ্যালো, হ্যালো। হ্যাঁ পৌঁছে গেছো? হ্যাঁ, সে তো কখন পৌঁছে গেছি। মা বাবা কোথায়? ওরা নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে, আমি ওষুধও দিয়ে দিয়েছি। আমারও মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেয়ে এবার আমিও ঘুমোবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো। গুড নাইট। আরে এতক্ষণ কোথায় ছিলে? আরে আমি ওর উপর নজর রাখছিলাম। আচ্ছা মনে হচ্ছে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা। এবার আমরা নিশ্চিন্তে আমাদের কাজটা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। কারা তোমরা? আরে কারা এই, তোমরা? কাছে এলে না মাথা ফাটিয়ে দেবো। চল 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 চল। দুজন অপরিচিত লোক হঠাৎ করে সরিতার বাড়িতে ঢুকে পড়ে ওর শ্বশুর শাশুড়িকে হত্যা করে আর কিছু গহনা আর টাকা চুরি করে নিয়ে যায়। কি হয়েছে আমাদের এই সমাজের? চুরি ডাকাতি হত্যা করা এসব যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। খবর কাগজ পড়লেই কোনো না কোনো ভয়ঙ্কর খবর চোখের সামনে ভেসে ওঠে। সরিতার শ্বশুর শাশুড়িকে শুধুমাত্র ডাকাতির জন্য মারা হয়েছে নাকি এর পিছনে অন্য কারণ আছে? মা, বাবা, সরিতা, কি হয়েছে? কি হয়েছে মা বাবার? সবকিছু ঠিক আছে তো? সবাই কোথায়? আরে বলো। আপনি কি মিস্টার রোহিত? হ্যাঁ রোহিত বাবু, আমরা আপনার মা বাবার মৃত্যুর কারণে খুবই দুঃখিত। এসব কি বলছেন? না দেখুন, আমরা ওনাদের ডেড বডিগুলোকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। না না, কিছুতেই হতে পারে না। রোহিতবাবু, আমরা আপনার এরিয়া সিসিটিভি ফুটেজ দেখেছি। ফুটেজে আমরা দুটো লোককে বাইকে দেখেছিলাম, যারা নিজেদের মুখ হেলমেট আর কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। বাইকে নাম্বারও ছিল না, হয়তো চুরির হবে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার মা বাবার খুনিকে খুঁজে বের করে ফেলবো। যদি ওরা চুরি করতে এসেছিল তাহলে চুরি করতো, কিন্তু ওর বুড়ো মা বাবাকে মারার কি দরকার ছিল? ওদের কি ক্ষতি করেছিল আমার পরিবার? আমার এত হাসি খুশি পরিবার একদিনে শেষ হয়ে গেল। রোহিতবাবু, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আচ্ছা, বাড়ি থেকে কি কি চুরি হয়েছে? 5 লাখের গয়না আর 8 লাখ ক্যাশ। আর আপনি কোথায় ছিলেন? আমি বিজনেসের কাছে বাইরে গেছিলাম।
তখনই এইসব হয়েছিল। রোহিতবাবু, আমরা আপনার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজে আরেকটা লোককেও দেখেছি, যে আপনার বাড়ির ওপরে নজর রাখছিল ঘটনাটা ঘটার ঠিক কিছুক্ষণ আগেই। আপনার কারোর সঙ্গে কোনো ঝগড়া অথবা শত্রুতা? না ইন্সপেক্টর স্যার। ঠিক আছে, পরবর্তী ইনকোয়ারির জন্য প্লিজ আমাদের একটু হেল্প করবেন। থ্যাংক ইউ। ও কে ছিল? ওই প্রপার্টি ডিলার ছিল আমার বন্ধু রাঘব, যার সঙ্গে প্রপার্টি ডিল করতে গেছিলাম আমি। বাড়িতে এত কিছু হয়ে গেল, তুমি এখনো প্রপার্টি নিয়ে ভাবছো? আচ্ছা শোনো, পুলিশ ফোন করেছিল, কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়, তাই বাড়িতে আসছে। ঠিক আছে, তুমি একটু দেখে নিও, আমার প্রপার্টি রিলেটেড কিছু কাজ বাকি। আচ্ছা শোনো, পুলিশকে এই প্রপার্টি ডিলের ব্যাপারে কিছু বলতে চেও না। আমি বলেছি আমি বিজনেসের কাজে বাইরে গেছিলাম, ঠিক আছে? যার পিতামাতাকে হত্যা করা হয়েছে সেই ছেলে এখনো প্রপার্টি ডিল নিয়ে চিন্তিত। এই কথার মধ্যে দিয়েই তো একটা রহস্যের সংকেত পাওয়া যাচ্ছে। সারিতার রোহিতের এই কথাতেই একটা সন্দেহ হচ্ছিল। ওখানে পুলিশ কেসটা তদন্ত চালিয়ে যাচ্ছিলই, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাহলে কি এই কেসকে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দেখা ভুল হবে, নাকি শুধুমাত্র এটা একটা সংযোগ? মাফ করবেন সরিতা দেবী, এত দুঃখের মধ্যেও আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হচ্ছে, কিন্তু কি আর করব, পুলিশের কাজই তো এই। আপনারা শুধু তাড়াতাড়ি ওনাদের খুনিকে খুঁজে বের করুন। আপনি চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলব। আপনি শুধু আমাদের এটা বলুন যে ওই রাতে কি হয়েছিল। আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমি চিৎকার করার আওয়াজ শুনতে পাই। যখন আমি হলে এলাম তখন দেখলাম দুটো লোক হাতে ব্যাগ আর একটা রড নিয়ে পালাচ্ছে। ভয় পেয়ে গিয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাকে হুমকি দিল আর তাড়াতাড়ি পালিয়ে গেল। আমি তাড়াতাড়ি উপরে গেলাম, তখন আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি রক্তাক্ত অবস্থায়। আপনার কি মনে হয় এটা শুধু চুরির কেস, নাকি কোনো পারিবারিক শত্রুতার ফল? কারণ এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আপনার স্বামী বিজনেসের কাজে বাইরে গেছিলেন। বিজনেস ডিল নয় স্যার। মানে? আমার হাজবেন্ড এই কথাটা কাউকে বলতে বারণ করেছিল। আর আমার শ্বশুর শাশুড়ি মা। সরিতা দেবী, আপনি নিজেকে একটু সামলান। আসলে রোহিত এই বাড়িটা বিক্রি করতে চায়, আর এই ডিলটার জন্যই ও ওর বন্ধু রাঘবের সঙ্গে সেই রাতে বেরিয়েছিল। আর আমার শ্বশুর শাশুড়ির সাথে। ঠিক আছে, আপাতত আমরা আসছি। যদি দরকার পড়ে তাহলে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। কিন্তু এবার আমার এই কেসটা একটু ঘাঁটা মনে হচ্ছে। একটা কাজ করো, রোহিতের ওই রাতে লোকেশন ডিটেলস বের করো। আপাতত এই বাড়িটা তল্লাশি করা যাক। আর ওই রাঘব, ওকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। ওকে স্যার। চলো। হ্যাঁ হ্যাঁ, নো ওয়ারিজ, ওকে জাস্ট আমার উপরে ছেড়ে দাও। শোনো না, ওদিকটা গিয়ে দেখো তো। রাঘব কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল, সেই জন্য পুলিশের হাতেও ধরা পড়েনি।
কিন্তু রোহিতের মাথায় আসলে চলছিলটা কি? তাহলে সত্যি কি রোহিত নিজের বাবা মাকে খুন করিয়েছিল? ওই যে কথাই বলে না, ধন দৌলত সম্পত্তির জন্য মানুষ যা কিছু করতে পারে। বিষয়টা তো এখানে প্রপার্টি নিয়ে। তাহলে রোহিতের কি নিজের বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না? নেশা করে এসেছো, ছাড়ো আমাকে। তুই পুলিশকে প্রপার্টি ডিলের কথা কেন বলেছিস? তোকে বলতে না বলেছিলাম তো আমি? হ্যাঁ বলেছি আমি। এত কিছু হয়ে গেল আর এখন তুমি প্রপার্টি নিয়ে ভাবছো? পুলিশ আমার বন্ধু রাঘবকে কুত্তার মতো খুঁজছে। তুই নিশ্চয়ই কিছু বলেছিস। কেন বলেছিস? ছাড়ো আমাকে। আমি থাকতে চাই না এখানে। এখানে থাকার মতো আর কিছু বেঁচে নেই। আমি যাব এখান থেকে। আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। রোহিতের ব্যবহার সরিতার কাছে ধীরে ধীরে খুবই বিপজ্জনক হয়ে উঠছিল। তাহলে রোহিতের ব্যবহার কি ওর বাবা মায়ের কাছেও একই রকম ছিল? পুলিশ তাদের তদন্ত চালিয়েই যাচ্ছিল, কিন্তু সুরাহা কিছুই হচ্ছিল না। তাহলে কি সত্যি এই ঘটনাটা একটা ডাকাতির ছিল আর রোহিতের এতে কোনো হাত ছিল না? আমরা কি দুটো আলাদা ঘটনাকে জোড়ার চেষ্টা করছি? যদি রোহিত কিছু নাই করে থাকে তাহলে রাঘবকে পাওয়া যাচ্ছে না কেন? রোহিত তার বাবা মায়ের সঙ্গে কথা বলেও তো প্রপার্টি বিক্রি করতে পারত। বিষয়টা ভাবার। তাহলে কি ওর বাবা মা ওর বিরুদ্ধে ছিল? সরিতা কি এই বাড়ির কোনো রহস্য জানত, যার জন্য রোহিতের ব্যবহার দিন দিন খারাপ হচ্ছিল? নাকি রোহিতের আচরণ প্রথম থেকে এরকমই? চলুন দেখা যাক। স্যার, রোহিতের লোকেশন ডিটেলস পেয়ে গেছি। ওই রাতে ও এখানে ছিল না। কিন্তু স্যার, কিন্তু কি? স্যার আমাদের এক কনস্টেবল রোহিতের বাড়ি থেকে একটা সিম কার্ড পেয়েছিল। আমি ডিটেলস চেয়ে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। আর স্যার এই রাঘব আমাদের কাস্টাডিতে আছে। তাহলে আর দেরি কিসের? চলো ওর একটু খাতির করা যাক। স্যার আপনি আমাকে কেন মারছেন? আমি কি করেছি? মার্ডার করে ফেরার হয়ে গেছিস, আবার জিজ্ঞেস করছিস কি করেছিস? মার্ডার? স্যার আমি একজন সাধারণ প্রপার্টি ডিলার। বাড়ি কেনা বেচা করা, লোকেদের বাড়ি ভাড়া খুঁজে দেওয়া, এটাই আমার কাজ স্যার। আমি কাউকে কেন খুন করব? রোহিতের বাবা মাকে কেন খুন করেছিস তুই? স্যার রোহিত আমার অনেক পুরনো বন্ধু। ওর সব সুখে দুঃখে আমি ওর সঙ্গে থাকি। সেই জন্য মার্ডারে ওকে সঙ্গ দিয়েছিস? স্যার যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময় রোহিত আর আমি শহরের বাইরে ছিলাম। তাহলে হয়তো অন্য কাউকে দিয়ে কাজটা তোরা করিয়েছিস। স্যার ওর বাবা মাকে আমি কেন খুন করব? কি পাবো আমি? কারণ রোহিত ওর মা বাবার ওই প্রপার্টি আর তোর চুরি করা জুয়েলারি আর ক্যাশ, আর এটাও হতে পারে যে রোহিত তোকে টাকাও দিয়েছে এই কাজের জন্য। স্যার আমি নির্দোষ স্যার, আমি সত্যি বলছি আমি নির্দোষ। তাহলে এতদিন ধরে কোথায় ছিলি? স্যার আমি রোহিতের কাজেই তো বাইরে গিয়েছিলাম। ও আমাকে বলল যে ওর যে প্রপার্টিটা ডিল হয়েছে তাই ওর বায়ারকে গিয়ে সমস্ত পেপার ক্লিয়ার করে দিয়ে আসতে। আর তাছাড়া এই প্রপার্টিটা যেহেতু ওর বাবা মায়ের নামে ছিল সেই জন্য ট্রান্সফারের পেপারগুলো আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। সেই জন্যই আমি বাইরে গিয়েছিলাম, কারণ এই বায়ার শহর থেকে দূরে থাকেন স্যার। সেই জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল। হ্যাঁ কাজটা একটু বেশি ছিল, সেই জন্য অনেকদিন সময় লেগে যায় স্যার। আর রোহিত এই প্রপার্টি কেন বিক্রি করতে চাইছিল? জানি না স্যার। ওর বাবা মাও এই প্রপার্টির জন্য আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ ওনারা এই প্রপার্টি বিক্রি করে গ্রামে শিফট হতে চেয়েছিলেন, কিন্তু রোহিত এতে রাজি ছিল না। ও তো অন্য শহরে শিফট হতে চেয়েছিল ওর বিজনেস করার জন্যে। তার মানে হলো এই মার্ডারের পিছনে রোহিতের হাত আছে। সেটা আমি বলতে পারবো না। রোহিত তো কাউকে কোনোদিন কিছু বলেও না।
হ্যাঁ, ওর প্যারেন্টসের এই প্রপার্টির বিষয়টা নিয়ে খুব বিরক্ত ছিল সেটা জানি। বাইরে চলো। আমার মনে হচ্ছে রোহিতই এই ঘটনাটা ঘটিয়েছে, কারণ এই প্রপার্টির অ্যাঙ্গেল ওর দিকে ইঙ্গিত দেখাচ্ছে। স্যার আমাদের তো পোক্ত প্রমাণ জোগাড় করতে হবে। স্যার যে সিমটা আমরা পেয়েছি, দেখা যাক সেটা দিয়ে কিছু জানা যায় কিনা। পুলিশের কাছে এই কেসটা সলভ করার জন্য উপযুক্ত প্রমাণ ছিল না। যদি এই কেসটা ডাকাতিরই হয়ে থাকে, তাহলে এই রোহিতের নিজের বাবা মার প্রতি বিরোধী মনোভাব অন্যদিকে কেন ইশারা করছে? তাহলে কি সত্যি আমরা এমন সমাজে রয়েছি যেখানে একজন সন্তান নিজের বাবা মায়ের সারা জীবনের জমানো সম্পদকে হাতিয়ে নেওয়ার জন্য মেরে ফেলতে পারে? আসলে তো এটা কলিযুগ, তাই কিছুই বলা যাচ্ছে না। জয় হিন্দ স্যার। স্যার, ওই সিমের ডিটেলস এসে গেছে। আপনার সন্দেহ একদম সঠিক। স্যার, এটা কোনো লুটপাটের কেস নয়, লুটপাটের অ্যাঙ্গেল দেখানো হয়েছে। যেদিন মার্ডার হয়েছিল সেই দিন এই নাম্বারে 56 বার অন্য নাম্বার থেকে ফোন এসেছিল। তার ডিটেলসও আমি চেয়ে পাঠিয়েছি। স্যার, এখন তার কারেন্ট লোকেশন সিদ্ধার্থ, তুমি? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে হচ্ছিল। তোমার হাজবেন্ড নেই তো? না, ও তো এখন বেরিয়েছে, কিন্তু ওকে কিছু একটা করতে হবে তাড়াতাড়ি। আরে সেটা করে দেব, আগে আমার মনের আগুনটা সেটা তো নিভিয়ে দাও। সেই ভেবেই তো এখানে এলাম, কারণ কিছু কাজ বন্ধ ঘরেই ভালো হয়। হ্যাঁ, আর কিছু অপরাধীর জন্য বন্ধ জেলখানাই শ্রেয়। অ্যারেস্ট করো দুজনকে। পুলিশ যে সিমের ডিটেলস বের করেছিল তাতে মার্ডারের জন্য সেদিন 56 বার সরিতা এবং সিদ্ধার্থ কথা বলেছিল। এই অপরাধের পিছনে কি তাহলে সরিতার হাত আছে? আসলে কে সেই লোক? সিদ্ধার্থ এবং সরিতার সঙ্গে এক হয়ে ও কেন রোহিতের বাবা মাকে হত্যা করল? একজন বৌমা তার শ্বশুর শাশুড়িকে কেন মেরে ফেলল? এরকম অনেক প্রশ্নই নিজের মনে উকি দিচ্ছে। চলুন আমরা দেখি যে এই অপরাধের আসল কারণ কি। কেন মেরেছে নিজের শ্বশুর শাশুড়িকে? বলো। স্যার, এই কাজটা আমি আর আমার এক বন্ধু মিলে করেছিলাম। সরিতার কথা শুনে আমরা দুজন একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসি স্যার। নিজের স্বামীর থেকে লুকিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছো, আর শ্বশুর শাশুড়িকে মেরে স্বামীকে অপবাদ দিচ্ছ। স্যার, রোহিত আমার আর সিদ্ধার্থর ব্যাপারে আগে থেকেই সব জানতো। এমনকি আমার শ্বশুর শাশুড়িও আমাদের ব্যাপারে সব জানতো। তোকে কতবার বলেছি তুই আমার বউয়ের থেকে দূরে থাকবি? বুঝতে পারিস না কেন আমার কথা? হ্যাঁ, আমাদের মা বাবা তোদেরকে কতবার বুঝিয়েছে, কিন্তু তোদের প্রেম তো আর শেষই হচ্ছে না দেখছি। আমি শুধু আর শুধুমাত্র আমার পরিবারের বদনামের জন্য চুপ করে আছি, না হলে তোকে না প্রাণে মেরে ফেলতাম আমি, বুঝেছিস? বুঝতে পেরেছিস আমার কথা? আর তুমি কি বুঝতে পারছো না কথাটা? হ্যাঁ, পারছো না বুঝতে? তুমি এইভাবে শুধরোবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার কাছ থেকে ফোনটাও কেড়ে নিয়েছিল। ওর এই বাড়ি বিক্রি করে গ্রামে যেতে চেয়েছিল।
আর রোহিত এই বাড়ি বিক্রি করে অন্য শহরে যেতে চায়। কিন্তু আমি এই বাড়ি বিক্রি করে সিদ্ধার্থের সঙ্গে অনেক দূরে চলে যেতে চাই। কি হলো? তোমার কি মুড নেই নাকি? তুমি এখানে মুডের কথা বলছো, আর ওদিকে আমি শ্বশুর শাশুড়ির অত্যাচার আর নিতে পারছি না। কিন্তু এতে আমি কি করব? মেরে ফেলো আমার শ্বশুর শাশুড়িকে। কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমাকে জেলে পাঠাতে চাও তুমি? আমি জানি না, কিন্তু কিছু তো করো। আর এতে কি বা হবে? তোমার হাজবেন্ড আছে, ওকেও তো মারতে হবে। না, তুমি ওর জন্য টেনশন করো না। আমি ওকে ফাঁসিয়ে বাড়িটা নিজের নামে করে নেব, তারপরেই বাড়ি বিক্রি করে আমরা শান্তিতে জীবন কাটাবো। সরিতা সিদ্ধার্থকে শ্বশুর শাশুড়িকে মারার জন্য রাজি করায়। দুজনে মিলে প্ল্যান করে যে শ্বশুর শাশুড়িকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে সরিতা রোহিতকে ফাঁসিয়ে রোহিতের ফ্যামিলির প্রপার্টি বিক্রি করে দিয়ে সিদ্ধার্থর সঙ্গে বাকি জীবনটা কাটাবে। এই প্ল্যানটা সফল করার জন্য সিদ্ধার্থ সরিতাকে একটা সিম দিয়েছিল আর পুরো ঘটনাকে ডাকাতির মতন করে দেখায়। কিন্তু সরিতা সিমটা লুকোতে ভুলে গিয়েছিল, যার সূত্র ধরেই পুলিশ সিদ্ধার্থকে ধরে ফেলে। আইনকে এত দুর্বল কখনো ভাবতে যাবেন না যে আপনার যা ইচ্ছে তাই করবেন আপনি, আর আইনের হাত থেকে বেঁচে যাবেন। এবার জেলের হাওয়া খাওয়ার জন্য তৈরি হয়ে যাও তোমরা দুজন। রোহিত যখন জানতে পারে এই হত্যা সরিতা করিয়েছে, ও সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। পুলিশ খুব তাড়াতাড়ি সিদ্ধার্থকে এবং ওর সঙ্গীদের ধরে ফেলে। তাহলে এটাই ছিল এই ঘটনার সমাপ্তি। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।